আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম সহচর। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশন অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প সহচর। কলকাতার বাইরে বেড়াতে গিয়ে যে আলাপ হয় সাধারণত ফিরে আসার পর তার থাকে না। গাড়ির আলাপের মতোই চেঞ্জের আলাপও ক্ষণস্থায়ী। কিন্তু নিরুপম চৌধুরী আর রীতা দাশগুপ্তের বেলায় এই নিয়মের ব্যতিক্রম হলো। তারা ফিরে এসেও যে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখল। একজন থাকে বেহালায় আর একজন বেলগাছিয়ায়, কিন্তু টেলিফোন দুজনের বাড়িতেই আছে, তাই যোগাযোগ রাখা এমন কিছু কঠিন হয়নি। আমন্ত্রণ নিমন্ত্রণও চলতে লাগলো। বেহালায় নিরুপমের দাদা বৌদি একদিন রীতা আর তার বাবা মাকে চায়ে ডাকলেন। আবার রীতার বাবা মাও পাল্টা নিমন্ত্রণ করলেন নিরুপমদের। চায়ের আসরে সেই গিরিডি ভ্রমণের গল্প চলতে লাগলো। চেঞ্জে গিয়ে এই উত্তর দক্ষিণের প্রভেদরা ছিল না, পাশাপাশি বাসা ছিল দুটি পরিবারের। আলাপ পরিচয় না হয়ে উপায় ছিল না। একই সঙ্গে ওরা বাজার করতেন, বাড়িতে ঢুকবার পথে একই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেন। সেখানেও চা খাওয়া আর চা খাওয়ানো ছিল। তারপর দুটি পরিবারই একসঙ্গে প্রোগ্রাম করে তুপচাচি বেড়াতে গেলেন। ফিরবার পথে পরেশনাথ পাহাড়ে উঠলেন। উশ্রী নদীর ধারে নিরুপম আর রীতা দুজনেরই প্রায় দেখা সাক্ষাৎ হতো। এই সাক্ষাৎটা আকস্মিক বলা যায় না। দুজনেরই বেড়াতে ভালো লাগে, দুজনেরই নদীর ধার ভালো লাগে, দুজনেরই কথা বলতে গল্প করতে ভালো লাগে। এই সমরুচি থেকে দুটি পরিবারই আন্দাজ করে নিয়েছে দুজনকেই দুজনের ভালো লাগে। এই অনুমান নিতান্ত ভিত্তিহীন নয়। নিরুপম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় একটি বিদেশি ফার্মে কাজ করছে। মাইনে ভদ্র রকমের, 600-র উপর। দেখতে ভালো, আলাপ পরিচয় করতে পারে, 30-এর নিচে বয়স। রীতা বাংলা MA পাশ করে একটি স্পন্সর্ড কলেজে পড়াবার কাজ পেয়েছে। মাইনে অবশ্য ইঞ্জিনিয়ারদের মতো নয়, অর্ধেকেরও কম, কিন্তু বৃত্তিটা ভদ্র, এখনো সম্ভ্রান্ত। পড়ানোয় বছর 6-এর মধ্যেই সুখ্যাতি হয়েছে রীতার। ছাত্রীদের খুব প্রিয় সে। তাদের নাট্য অনুষ্ঠানে, বিতর্ক সভায় রীতার ডাক পড়ে। ভালো আবৃত্তি করতে পারে, রবীন্দ্রসঙ্গীত মোটামুটি গাইতে পারে। বাবার অনুরোধে তোপচাচির লেকের ধারে বসে রীতা নিরুপমকে গান গেয়ে শুনিয়েওছে। দেখতে অবশ্য পরমা সুন্দরী নয় রীতা, গায়ের রং ময়লা, ছিপছিপে চেহারা, নাক চোখ তেমন টানা টানা না হলেও মুখের লম্বাটে ডৌলটুকু বেশ মিষ্টি। দুটি পরিবারের আর্থিক সামাজিক অবস্থায় মিল আছে, শিক্ষা সংস্কৃতির রুচিরও মিল রয়েছে। রীতার বাবা ওকালতি করেন আলিপুর কোর্টে। বেহালায় একটি বাড়ি করেছেন, আরো ছেলে মেয়ে রয়েছে, তারা স্কুলে কলেজে পড়ে। নিরুপমদের পরিবার আরো ছোট, দাদা বৌদি একটি ভাইঝি। বাড়ি অবশ্য এখনো ওরা করতে পারেনি। দাদা রিলিফ রিহ্যাবিলিটেশনের মাঝারি র্যাঙ্কের অফিসার, মেলগাছিয়ায় সরকারি পল্লীতে কোয়ার্টার পেয়েছেন। দুই ভাইয়ের মধ্যে ভাব আছে বেশ, কোনো ঝামেলা ঝক্কি নেই সংসারে। একটু শুধু বর্ণভেদ আছে, নিরুপমরা ব্রাহ্মণ, রীতারা বৈদ্য। কিন্তু এই বৈষম্যটুকু আজকাল আর ধর্তব্যের মধ্যে নয়। নিরুপমের দাদা জানিয়ে দিয়েছেন, ওরা যদি একজন আর একজনকে
তার কোনো আপত্তি নেই। রীতার বাবা মারও সেই মত। রীতার মা বলেছেন, আমরা যদি এইটুকু সংস্কার কাটিয়ে উঠতে না পারি তো কে কাটাবে? বৌদি উঠতে বসতে নিরুপমকে ঠাট্টা করতে শুরু করেছেন। কি গো, শেষ পর্যন্ত টানা কাটা পরিসন্ধান তুমি তাহলে বেহালাতেই পেলে? নিরুপম বলে, পরীর খোঁজ তো আমি করিনি। বৌদি বলেন, এখন অস্বীকার করলে কি হবে? করেছো করেছো। দুধে আলতায় রং, বাঁশির মতো নাক, ময়ূরের মতো চোখ। উপমাগুলি বড় সেকেলে হয়ে যাচ্ছে না বৌদি? তুলনাটা একটু নতুন ধরনের দাও। বৌদি বলেন, আর তুলনা? তুমি যে আবার অতুলনীয় দেখা পেয়েছো গো। তুমিও উপমাহীন, সেও তুলনাহীন না, মিলবে ভালো। কিন্তু মিলটা হচ্ছে কই? তেমন করে ধরা দিচ্ছে কই রীতা? নাকি নিরুপম এসব ব্যাপারে অপটু? গিরিডি থেকে ফিরে আসবার পর প্রায় বছর ঘুরে আসতে চলল। রীতার সঙ্গে তার ফোনে কথাবার্তা হচ্ছে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে, কিন্তু প্রেম তো ভালো, যাকে বলে ঘনিষ্ঠ বন্ধুত্ব, তাও এখনো হয়ে ওঠেনি। এখনো আপনি থেকে তুমিতে নামতে পারেনি নিরুপম। রীতাও সেই অবতরণের কোনো গরজ দেখায়নি। অথচ নিরুপমকে সে যে পছন্দ করে তা বেশ বোঝা যায়। নিজে থেকে ফোন করে খেতে বলে, গেলে ড্রয়িং রুমে বসে গল্প করে, কখনো কখনো বা ছাদেও গিয়ে বসে। তাদের দুজনের কথাবার্তার সময় বাড়ির কেউ বড় একটা থাকেন না। ইচ্ছে করেই যে থাকেন না, নিরুপম তা বুঝতে পারে। এত সুযোগ সুবিধা, তবু নিরুপম কিছুতেই নিজের মনের কথা রীতার কাছে প্রকাশ করতে পারল না। গল্প উপন্যাসে যেমন থাকে, নায়িকার হাতখানা ধরে ভুলে দিলেই হয়, আমি তোমাকে ভালোবাসি। নিরুপম কিছুতেই তা পেরে উঠল না। এতদিনের আলাপের পরও নিজে না ধরতে পারলো হাত, না বলতে পারলো ওই ধরনের অনুরাগ ব্যঞ্জক কোনো কথা। রীতা তেমন কোনো সুযোগই তাকে দিল না। কোনোদিন বাড়ির বাইরে সে নিরুপমের সঙ্গে বেড়াতে যেতে রাজি হলো না। ভ্রমণের প্রস্তাবে হেসে বলে, কলকাতায় আবার বেড়াবার জায়গা আছে নাকি? আমার যখন একসাথে বেরোবো, চলুন না পুজোর পরে নৈনিতালের দিকে যাওয়া যাক। শুধু নৈনিতাল কেন, রীতাকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে রাজি নিরুপম। কিন্তু সে এবার রীতার কাছ থেকে পাকা কথা চায়। বন্ধুদের মধ্যে যারা জানে ব্যাপারটা, তারা একরকম ঠাট্টা তামাশা করতে শুরু করেছে। কেউ বলছে, কি হে, বেহালা কেমন বাজছে তোমার? কেউ বলছে, নিরুপম বেহালা বাজাবে কি, বেহালাই ওকে বাজিয়ে চলেছে। বড় ঢিমে তেতালায় বাজছে নিরুপম, পুচ্ছে পুচ্ছে খেলা চলছে, এই বড় বিষম খেলা। নানা ধরনের মন্তব্যই কানে আসে নিরুপমের। নিজের মনের আশঙ্কার প্রতিধ্বনি সে বন্ধুদের মুখে শুনতে পায়। বৌদি বলেন, এবার যা হয় তোমরা একটা কিছু ঠিক করে ফেলো। হ্যাঁ কি না ওর মুখ থেকে স্পষ্ট শুনে নাও। কতজনে যে এসে আমাকে ধরাধরি করছে তার ঠিক নেই। নিরুপম ভেবে দেখল, সত্যি আর দেরি করবার মানে হয় না। কৈশোর প্রেমের দিন চলে গেছে, সেই বয়সও আর নেই। তারও নেই, রীতারও নেই। আলাপ পরিচয় হয়েছে, পরস্পরকে খানিকটা পছন্দ হয়েছে, কোথাও জানাজানি হয়েছে। এখন একজন আর একজনকে বিবাহযোগ্য মনে করে কিনা, এইটাই বলবার কথা। নিরুপম ঠিক করল, আর দেরি না করে কথাটা রীতার কাছ থেকে সরাসরি জেনে নেবে। সেদিন বিকালে তৈরি হয়েই গেল নিরুপম। রীতার বাবা তখনও কোর্ট থেকে ফেরেননি। মা হেসে বললেন, এবার কিন্তু তুমি অনেকদিন পরে এলে। ইচ্ছা করে একটা সপ্তাহ বাদ দিয়ে এসেছে নিরুপম।
রীতা যাতে একটু আন্দাজ করতে পারে নিরুপমের না আসার কারণটা নিয়ে, যাতে তবুও একটু ভাবে। মিসেস দাশগুপ্তের কথার জবাবে এসে বলল, হ্যাঁ, ওই একটু কাজ ছিল। রীতা বলল, উপরে যাবেন? আপনি তো চাঁদ ভালোবাসেন। নিরুপম বলল, কিন্তু সন্ধ্যাবেলায় বসে থাকার চেয়ে আমি ঘুরতে আরো বেশি ভালোবাসি। চলুন না, অল্প একটু বেরোনো যাক। এই কাছাকাছি কোনো পার্কে টার্কে নিয়ে যাব, চলুন। তার মাও বললেন, যা না, ঘুরে আয় না একটু। সত্যি নিরুপম, রীতা বড় কুঁড়ে হয়ে গেছে। আগে কিন্তু এমনটি ছিল না। আজকাল শুধু কলেজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কলেজ, তার বাইরে এক পাও কোথাও যেতে চায় না। আচ্ছা মেয়ে হয়েছে একখানা। মিসেস দাশগুপ্তের মনোভাব নিরুপম বুঝতে পারে, কিন্তু মিস দাশগুপ্তটি এখনো তার কাছে ধাঁধা। এই ধাঁধারই উত্তর চায় সে। নিরুপম কিছুতেই আর দেরি করতে রাজি নয়। আশ্চর্য, চাটা খাওয়ার পর মিনিট 10-15-র মধ্যেই রীতা তৈরি হয়ে এলো। তৈরি হওয়ার মতো বিশেষ কিছু নেই। সাদা খোলের শাড়ি পরেছে, শুধু পাড়েই যা সবুজ পাতার রং। কাজল পরেনি, লিপস্টিকও মাখেনি মুখে। পাউডারের পাপ হয়তো সামান্যই বুলিয়েছে। ছোট্ট ব্যাগটি নিয়ে রীতা বলল, চলুন। মিসেস দাশগুপ্ত একটু ধমক দিলেন, আবার কোন সাজের ছিটি? দিনে দিনে তুই কি হচ্ছিস রীতা? রীতা মৃদু হেসে বলল, হবে, এতেই হবে মা, বেশি দূর তো আর যাচ্ছি না। রীতা তার সংকল্পে অটুট রইল। মেলাবার জন্য কোনো নাম করা জায়গাতেই সে যেতে রাজি হলো না। লেক নয়, গঙ্গার ধার নয়, ইডেন গার্ডেন নয়, চৌরঙ্গি পাড়ার কোনো রেস্টুরেন্টও নয়। রীতা খানিক দূর এগিয়ে একটু ফাঁকা জায়গাতে এসে ঘাসের উপর বসে পড়ল। সামনে একটা পুকুর। পুকুর আর তাকে বলা যায় না, পানায় পানায় ঢাকা। খানিকটা জল অবশ্যই আছে এখনো। এই জলটুকুই চাঁদের আলোয় বেশ দেখাচ্ছে এখন। পুকুরের ওপারে একটি আগাছার ঝোপ, তার ভিতর থেকে মিষ্টি কিন্তু তীব্র একটা ফুলের গন্ধ আসছে। রীতা বলল, বলুন তো কিসের গন্ধ? নিরুপম বলল, কি জানি। রীতা বলল, খুব চেনা ফুল কিন্তু, শিউলি। মোহরের গন্ধ খুব মধুর। সন্ধ্যার পর ঠিক এনার মতো মনে হয়। এই নিরিবিলি জায়গাটুকু আমার বেশ ভালো লাগে। এদিকে এখন এই একটু মাত্র জায়গায় আছে এসে বসবার মতো, লুকোবার মতো। নিরুপম ওর কথাটা ধরে বলে, লুকোবার মতো? আপনি কি লুকোতে চান নাকি? কোনো কোনো সময় লুকোতে তো সবারই ইচ্ছে হয়, শুধু আর 5 জনের কাছ থেকে নয়, নিজের কাছ থেকেও। নিরুপম বলল, আমার তেমন কোনো ইচ্ছে হয় না। আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কোনো গোপনতা, প্রচ্ছন্নতার ধার ধারি না। আমি প্রকাশ করতে চাই, প্রকাশিত হতে চাই। আপনার যদি কোনো লুকোবার কথা থাকে আমি তা জানতেও চাই না। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, তার জবাবও আজ নিয়ে যাব। জলের দিকে তাকিয়ে রীতা কিছুক্ষণ চুপ করে রইল। ভালো কোনো ফুল নয়, কয়েকটি কচুরি ফুল ফুটেছে পুকুরে। নামের মধ্যে কোনো আভিজাত্য নেই। নীল রঙের ফুলগুলি দেখতে কিন্তু এক এক সময় মন্দ লাগে না। সামনের ফুল আর পানা ভরা পুকুরটার দিকে তাকিয়ে নিরুপমের তাই মনে হচ্ছিল। রীতা নিরুপমের দিকে তাকালো না। জ্যোৎস্না ধোয়া পানা পুকুরের দিকে যেমন তাকিয়েছিল তেমনই চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বলতে লাগলো, আপনি আপনি কি জানতে চাইছেন? আমারও অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বলি বলি করেও পারিনি। আপনার আগে আমার আরেকজনের সঙ্গে আলাপ হয়েছিল। আলাপ পরিচয় থেকে বন্ধুত্ব, ওই চেঞ্জে গিয়েই। না, গিরিডিতে নয়,
ওরই কাছাকাছি মধুপুরে। ওদের সঙ্গে দূর সম্পর্কের একটু আত্মীয়তাও ছিল। আমাদের মেলামেশা দেখে সবাই ভাবল সেই দূরের সম্পর্ক আরো অনেক কাছের হবে। আমি তখন পোস্ট গ্রাজুয়েট ক্লাসে পড়ি। তিনি কলকাতারই একটি কলেজে কেমিস্ট্রির লেকচারার। তিনি আমাকে তার সাবজেক্টটা বোঝাবার চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই পারেননি। আমি কিন্তু সহজেই তাকে সাহিত্য সঙ্গীতের দিকে টেনে এনেছিলাম। তারপর তিনি স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাওয়ার সুযোগ পেলেন। একবার এমন কথাও বলেছিলেন বিয়ে করে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত কেন যেন তার মত পাল্টে গেল। শাঁখা সিঁদুর পড়তে যাওয়ায় আমারও সংকোচ ছিল। তিনি বললেন, পারবে না অপেক্ষা করতে? আমি বললাম, কেন পারবো না? তুমি যদি পারো আমিও পারবো। তারপর তিনি চলে গেলেন। প্রথম প্রথম তিনি খুব চিঠি লিখতেন। আমি এত তাড়াতাড়ি জবাব দিয়ে উঠতে পারতাম না, তাই নিয়ে মান অভিমান। তারপর এক চিঠিতে হঠাৎ এক দুঃসংবাদ দিল। খবর দিলেন ওর এক বন্ধু, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সার রোগী ছিল তার গবেষণার বিষয়। ওষুধ দেহে তার বীজ ঢুকিয়ে তার ক্রিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করতে গিয়ে অসাবধানে তার নিজের শরীরে জান ঢুকে গেছে। তার বন্ধু অবশ্য ভরসা দিয়ে বললেন, ভয়ের কিছু নেই। কিছুদিন বাদে তিনি নিজেও সেই আশ্বাস দিয়ে চিঠি লিখলেন, আর লিখলেন তার বুড়ো বাবা মাকে যেন এ কথা না জানায়। তারপর লিখলেন, আমি যেন তার জন্য আর অপেক্ষা না করি। তার এই রোগ সারবার নয়। আমার কখন দেখা হবে তার ঠিক নেই, যাতে আমার মন থেকে সমস্ত মোহ মুছে যায়। তাই আমার সঙ্গে তিনি যোগাযোগও কমিয়ে দিলেন। এখন তো আর একেবারেই নেই। আর যে সময় ফিরে আসবার কথা ছিল তা পেরিয়ে গেল, তবু তিনি এলেন না। আর আসবেন কিনা তাও জানি না। আমার বাবা মার ইচ্ছা আমি এখন বিয়ে করি, আর আগের ঘটনাটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিই। এমন ঘটনা আরো কতজনের জীবনেই ঘটে। আমি তা বুঝি। আমি বাবা মাকে সুখীও করতে চাই, নিজেও সুখী হতে চাই। ঘর সংসারের স্বাদ আমার মনেও আছে। কিন্তু কি জানেন, থাকলে কি হবে? যখনই বিয়ে করবার কথা আমি ভাবি, বিয়ের জন্য তৈরি হই, অমনি তার মুখটা আমার মনে পড়ে। তিনি যেন আমার পাশে এসে নিঃশব্দে বসে থাকেন, আপনি যেমন বসে আছেন। আজকালকার দিনে এই কথা শুনে লোকে হাসবে, কেউ কেউ হয়তো বিশ্বাস করতেই চাইবে না। কিন্তু সবাইয়ের সব তো সমান নয়। মনে মনে একজনের কথা ভাববো আর বিয়ে করবো আরেকজনকে। না না, এমন ছলনা করতে আমার মন চায় না। অন্যের অনুরাগিনীর হাতখানা নিরুপম কখন যেন নিজের হাতের মধ্যে তুলে নিয়েছিল, তার খেয়াল ছিল না। শুনতে শুনতে তার মনে হচ্ছিল দূর দেশের আরো একজনের সত্তাও যেন তার সঙ্গে আছে। রীতাও আজ তাকে কোনো বাধা দেয়নি, পরে বন্ধুত্বের ওই অধিকারটুকু দিয়েছে, ক্ষণিকের পানি গ্রহণের অধিকার। নিরুপম উঠে দাঁড়াবার সময় তার বান্ধবীর হাতে একটু চাপ দিয়ে বলল, ঠিক আছে, আমি শুধু তোমার বেড়াবার সঙ্গী হয়েই থাকবো। তুমি না চাও, আমিও তোমার কাছে আর কিছু চাইব না। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সহচর। কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? কেমন লাগছে আমার গল্প নির্বাচন? আপনারা কমেন্ট বক্সে তা আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।